জেড-টিভি অনলাইনের নিয়মিত আয়োজন তথ্য প্রযুক্তি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড প্রোগ্রামের এই ক্লাসগুলো করানো হবে। কি চেঞ্জ কেস, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার, লেফট সেন্টার রাইট, জাস্টিফাই, বুলেট অ্যান্ড নাম্বারিং এবং লাইন স্পেসিং। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস হচ্ছে যে আমরা যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলো এখন কোন স্টাইলে লিখেছি হচ্ছে টাইটেল কেসে লিখেছি। কোন স্টাইলে লিখেছি? টাইটেল কেসে। কিভাবে? টাইটেল কেস মানে হচ্ছে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়, এটাকে বলে টাইটেল কেস। তো আমরা যখন লিখেছি তখনই এই স্টাইলে লিখেছি। এখন আমরা এই স্টাইল চলবে না, টাইটেল কেস চলবে না। এখন আমরা সব ক্যাপিটাল লেটার দরকার, সবগুলো লেখা এই জায়গার বড় হাতের দরকার, যেটাকে বলা হয় আপার কেস, যেটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় কি আপার কেস। এখন আপার কেস আমরা কিভাবে করব? তো প্রথমে সিলেক্ট করতে হবে যে জায়গাগুলো আমরা বড় হাতে করতে চাই, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে চলে আসতে হবে হচ্ছে বড় হাতের একটা এ আছে, ছোট হাতের একটা এ আছে, এটার নাম হচ্ছে চেঞ্জ কেস। এটার নাম কি? চেঞ্জ কেস। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব আপার কেসে। তাহলে সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। আমরা একটু দেখি, সবগুলো লেখা কিন্তু বড় হাতের হয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই ছোট হাতের লেখাকে বড় হাতের বা বড় হাতের লেখাগুলোকে ছোট হাতের করে ফেলতে পারবো। কিসের মাধ্যমে? চেঞ্জ কেসের মাধ্যমে। কিসের মাধ্যমে? চেঞ্জ কেসের মাধ্যমে। তাহলে আমরা সিলেক্ট করব, প্রথমে চেঞ্জ কেসে যাব। প্রথমটা দিলে কি হবে? সেন্টেন্স কেস। একটা সেন্টেন্সের যতটা প্রয়োজন, যে নাউন, তারপর আপনার ভার্ব, যেগুলো ছোট হাতের বড় হাতের প্রয়োজন, সেগুলো সেন্টেন্সের হিসাব অনুযায়ী, গ্রামাটিক্যাল অনুযায়ী বড় হাতের বা ছোট হাতের হয়ে যাবে। বলো আলিফ। সেন্টেন্স কেস দিলে মানে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে। একটা বাক্য, বাক্য মানে সেন্টেন্স, বাক্যে নাউন প্রনাউন বড় থাকতে পারে না, ওগুলো বড় হবে না তখন। যদি আমরা চেঞ্জ কেস ইউজ করি তাহলে আর এটা বড় হবে না। তাহলে এটা হচ্ছে চেঞ্জ কেস। এই যে বাক্যের প্রথম অক্ষর বড়, বাকিগুলো ছোট। এরপরে যদি আমি লাওয়ার কেস দিই তাহলে কি হয়ে যাবে? সব ছোট হয়ে যাবে। আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। ওকে, এই ছিল চেঞ্জ কেস। এরপর আমরা 2 নম্বরটা শিখবো হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এই যে আজকে যেগুলো আমরা শিখতেছি এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা সেটাকে আমরা একটু হাইলাইট করতে চাই। আজকে যেগুলো শিখছি তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? মানে এই সবগুলোই ইম্পর্টেন্ট। এই 9টার মধ্যে একটা যদি কেউ না পারে তাহলে কাজ করতে পারবে না। কিন্তু তার মানে কি সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গার মধ্যে সবগুলোই গুরুত্বপূর্ণ, একটা রেখে আর একটা বাদ দেওয়া যাবে না। এই জন্য আমরা যে কোনো একটা লেখাকে হাইলাইট করব। হাইলাইট মানে একটু চোখে পড়ে, যাতে এরকম একটা হাইলাইট করে রাখবো। তাহলে প্রথমে সিলেক্ট করলাম, করে এই যেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার দেখতে কেমন? একটা এ আছে, ছোট একটা এ বি, একটা পেন্সিল এবং পেন্সিলের নিচে একটা কালার আছে। এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এখানে আমরা যাব ডাউন এরোতে ক্লিক করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, এটা অনেকেই ভুল করছো। সেটা হচ্ছে এইখানে ক্লিক দিলে একরকম হবে, আর অ্যারোটার মধ্যে ক্লিক দিলে কি হবে? আরেক রকম হবে। দুইখানে ক্লিক দিলে দুই রকমের কাজ করবে। এই দেখো, এখানে ক্লিক দিলে এক ধরনের কাজ করবে, এখানে ক্লিক দিলে আরেক ধরনের কাজ করবে। তাহলে পাখি একটু বলো যে এখানে ক্লিক করলে কি কাজ করবে আর অ্যারোতে ক্লিক দিলে কি কাজ করবে? দাঁড়াও, বলতে দাও। বলো। এইখানে যা কালার আছে ওইটা পিছের কালার হয়েছে, আর ওখানে টিক দিলে মানে যেটা পছন্দ হয় ওই কালার দিতে পারবে। এইখানে ক্লিক দিলে এই পেন্সিলের নিচে যে কালারটা আছে ওই কালারটা চলে আসবে, আর অ্যারোটার মধ্যে ক্লিক দিলে কালার একটা প্লেট আসবে, ওখান থেকে আমরা কালার চয়েস করতে পারবো। তাহলে অ্যান্সারটা রাইট হয়েছে। আমরা যদি এখানে ক্লিক দিই ডাইরেক্ট, তাহলে ওই যে নিচে, ওটার নিচে যে কালারটা থাকবে সেই কালারটাই চলে আসবে। তাহলে এখন বলতে পারো যে এই কালারটা কেন আসলো, ওখানে কেন রেড থাকলো না বা ইয়েলো থাকলো না কেন? কারণ হচ্ছে এটা সর্বশেষ আমরা ইউজ করেছি, হাইলাইট কালারের সর্বশেষ কালারটা আমরা ইউজ করেছি এইটা। এই জন্য এটার নিচে
এটা চলে আসছে। এখন যদি কেউ সর্বশেষ ইয়েলো ইউজ করতো তাহলে এটার নিচে কিন্তু ইয়েলোই থাকতো, রেড ইউজ করলে রেডই থাকতো। তাহলে আমরা দেখি, চলো বুলেটস অ্যান্ড নাম্বারিং ক্লিক করলাম, আমরা এখানে ইয়েলো ইউজ করলাম। এখন দেখো সর্বশেষ কিন্তু ইয়েলোই আছে, কেউ যদি কম্পিউটার এখন চালায় সেই ইয়েলোই পাবে এখানে। তাহলে আমরা সর্বশেষ যেটা ইউজ করব সেটা এটার নিচে থাকবে, এখানে ক্লিক দিলে ওই কালারটা হয়ে যাবে। আর অ্যারোটার মধ্যে ক্লিক দিবা কখন, যখন এটার নিচে যেটা ইয়েলো আছে এটা লাগবে না, অন্যটা লাগবে, তখন আমরা অ্যারোটার মধ্যে ক্লিক দিব, অ্যারোটার মধ্যে ক্লিক দিয়ে কালার চয়েস করব। এরকম কিন্তু আরও অন্যান্য টুলগুলোর মধ্যেও আছে, যেমন এটার মধ্যে যেমন অ্যারো আছে। আচ্ছা এটার মধ্যে কি অ্যারো আছে? আর অ্যারো আছে এটার মধ্যে। আচ্ছা এখন বলো অ্যারোতে ক্লিক দিলে কি হবে আর পাশে ক্লিক দিলে কি হবে? এই যে এটার মধ্যে, এই যে এখন এটাতে ক্লিক দিলাম তাহলে কি হবে, এখানে নিচে একটা আন্ডারলাইন আসবে। আর এটাতে ক্লিক দিলে হ্যাঁ ওটা চলে আসবে। তাহলে এখন বলতে পারি যে এটার মধ্যে কেন নিচে আন্ডারলাইন আইসা রয়েছে, এটার মধ্যে কেন রাস্টে ইউজ করছি, এই জন্য কিন্তু এটা এখানে আইসা রয়েছে। এই বিষয়টা একটু খেয়াল করে কাজ করতে হবে, এটা অনেকেই ভুল করো। আচ্ছা তাহলে এটা গেলো আমাদের টেক্সট হাইলাইট কালার। একটা কিছু লেখার মধ্যে যে লেখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমরা হাইলাইট করে রাখতে পারি। আচ্ছা এরপরে চলে আসি হলো এরপর আমরা শিখবো হচ্ছে ফন্ট কালার, মানে লেখাকে কিভাবে কালার করতে হয়। তো যখনই আমরা কম্পিউটার ছেড়ে ওয়ার্ড ওপেন করে লেখা শুরু করি, এটা প্রথমে কি কালার লেখা হয়? ব্ল্যাক কালার হয়, কালো কালারের হয়। আর পেজটা থাকে সাদা, সাদার উপরে কালো হয়, এটা হচ্ছে ডিফল্ট সেটিং। এখন এই ডিফল্টটা না রেখে আমাদের যদি কালার প্রিন্টার থাকে কারো কাছে, অফিসে বা ব্যক্তিগত নিজের কাছে, বা কালার প্রিন্ট প্রয়োজন হয়, তখন আমার এই লেখাগুলোকে কি করতে হবে? কালার করে নিতে হবে। কালার কিভাবে করতে হয়? প্রথমে সিলেক্ট করব, তারপরে হচ্ছে এটাও সেম, এই যে দেখো এখানে ক্লিক দিলে কি কালার আসবে? রেড কালার চলে আসবে। আর যদি রেড কালার না দরকার হয়, অন্যটা দরকার হয়, আমরা ডাউনলোডে ক্লিক করে আমরা এখান থেকে অন্য কালারগুলো চয়েস করতে পারবো। ওকে, এই ছিল ফন্ট কালার। এরপর চলে আসি আমরা লেখা হচ্ছে লেফট, 4 নাম্বারটা হচ্ছে লেফট। লেফট হচ্ছে লেখাকে বামে রাখা। আমরা যদি কোনো কিছু লিখি সেটা একা একাই কি আসে? বামেই আসে, বাম থেকেই হয়। এখন যদি এই যে বামে কিছু লিখলাম, এটাকে আমি মাঝখানে নিতে চাই, তাহলে কিভাবে? এই যে সেন্টার, আর এটা হচ্ছে রাইট, একবারে 3টা দেখাই দিই। এটা হচ্ছে ডান দিকে আনা, এটা হচ্ছে মাঝখানে মানে সেন্টার, আর এটা হচ্ছে লেফট, বামে রাখা। আচ্ছা, তার আর শর্টকাট কমান্ড হচ্ছে কি? কন্ট্রোল, সেন্টারের শর্টকাট কমান্ড কন্ট্রোল ই, এই যে মাঝখানে চলে আসলো। আর ডান দিকে আনার জন্য কন্ট্রোল আর, আর বামে আনার জন্য কন্ট্রোল এল, আর দুই দিকে সমান করার জন্য হচ্ছে জাস্টিফাই। এখন এই লেখাগুলো কি দুই দিকে সমান হবে? হবে না, কারণ এটা তো লেখা নাই, লাস্ট পর্যন্ত লেখা থাকতে হবে। দুই দিকে সমান করার জন্য লাস্ট পর্যন্ত লেখা থাকতে হবে। এটা তো আমরা ইন্টার দিয়ে পরের লাইনে চলে আসছি, ইন্টার দিয়ে পরের লাইনে চলে আসছি, এই জন্য এখানে জাস্টিফাই কাজ করবে না। দেখো সিলেক্ট করলাম, এই যে জাস্টিফাই দিলাম, ওই জায়গাটা জায়গায় রয়ে গেল, কিন্তু জাস্টিফাই কিন্তু কোনো কাজ করতেছে না। তাহলে এটা জাস্টিফাই করার জন্য কি করতে হবে? আমরা একটা যে কোনো একটা কাজ ওপেন করি, তাহলে দেখি জাস্টিফাইটা দেখা যায় কিনা। এই যে যেমন এখান থেকে লেখা শুরু হয়েছে, আই থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে ওয়ার্ল্ডে গিয়ে। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত পুরো দেখা এক টানা লেখা, শুধু লেখা 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 লেখা, এখানে আর কোনো প্যারা নাই। প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ থাকে না, এখান থেকে এই পর্যন্ত একটা প্যারা, পরে এখান থেকে এখানে আবার আরেকটা প্যারা শুরু হয়েছে। ইন্টার দেওয়া মানেই আরেকটা প্যারা আমি শুরু করলাম। ওই যে রচনার মতো দেখুন একটা প্যারা প্যারা থাকে, ইন্ট্রোডাকশন, তারপরে আরেকটা ধাপ, তারপরে আরেকটা ধাপ, যে আজকে এক প্যারা মুখস্থ করি, কালকে আরেক প্যারা করবো, একবারও পুরোটা মুখস্থ করানো যেত না। তাহলে ওগুলো কি কি বলে? প্যারা, প্যারা বলে এগুলাকে, প্যারা। তাহলে এই যে এগুলো আমরা ইন্টার দেওয়া মানে কম্পিউটার ভাষায় ইন্টার দেওয়া মানে একটা আরেকটা নতুন প্যারা শুরু হইল। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি আর কোনো প্যারা আছে মাঝখানে? ভাগ আছে? নাই, এখানে জাস্টিফাই হবে এই প্যারাগুলোর মধ্যে, এবং একাধিক লাইন হইতে হবে, তাহলে জাস্টিফাই কাজ করবে। তাহলে আমরা সিলেক্ট করি, প্রথমে সিলেক্ট করে এই দেখো এটা জাস্টিফাইয়ের মধ্যেই আছে কার্সরটা। এখন যদি আমরা যখন লিখেছিলাম তখন কিন্তু লেখাটা এমন ছিল, যখন লিখে গেছি এদিকে সমান ছিল, কিন্তু এই যে ডান দিকে লেখাগুলো দেখো ভাঙা ভাঙা ছিল, এলোমেলো ছিল। এই এলোমেলো লেখাটাকে যদি আমরা জাস্টিফাই করি তাহলে সুন্দর লাগবে। এই যে জাস্টিফাই এখন সমান থাকলো দুই দিকে, দেখতেও ভালো লাগছে। তোমরা বই ওপেন করে দেখবা যে জাস্টিফাই করা থাকে। এই যে এখানে একটা দেখো লেখা
এই দেখো প্রতিটা লাইন কিন্তু জাস্টিফাই, দেখছো দেখছো, এই যে এই যে এই যে এই যে এই যে এভাবে করে বই ওপেন করে দেখবা যে প্রত্যেকটা কাজের মধ্যে জাস্টিফাই করা থাকে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা জাস্টিফাই করব। আর জাস্টিফাই শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস কি খাই ভালাইছো, কন্ট্রোল জে, কন্ট্রোল এই যে জে জে, ঠিক আছে, কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাই। তাহলে আমরা একটু শর্টকাট কমান্ড 1 মিনিটের মধ্যে লিখে ফেলি। কন্ট্রোল প্লাস এল, কন্ট্রোল প্লাস ই। যারা টিউটোরিয়াল থেকে দেখে শিখবে তাদের জন্য ভালো হবে, এটা লিখে দিই। আর জাস্টিফাই হচ্ছে কন্ট্রোল প্লাস তাহলে এভাবে আমরা এই শর্টকাট কমান্ডের মাধ্যমেও লেখা ডানে বামে মাঝে এবং দুই দিকে সমান করতে পারবো। ওকে, এরপর চলে আসা হচ্ছে বুলেট অ্যান্ড নাম্বারিং। এই যে আমরা যে এখানে নাম্বারিং ব্যবহার করেছি এটাকে বলা হয় নাম্বারিং, অটোমেটিক নাম্বার হয়ে গেছে 1 2 3 4 5 6 9 পর্যন্ত। আমরা যদি কার্সরটা এখানে রেখে আবার ইন্টার চাপি তাহলে কিন্তু 10 নম্বরটা চলে আসবে। লিখলাম 11, অটোমেটিক নাম্বারিংগুলো হয়ে যাচ্ছে। এই যে এগুলো সেট করলাম কিভাবে, প্রথমে সিলেক্ট করব যে জায়গাতে আমরা নাম্বারিংটা করতে চাই, তারপরে এই যে নাম্বারিং এখানে চলে আসবো, এই যে নাম্বারিং লেখা আছে, ডাউনলোডে ক্লিক করে আমরা যে বিভিন্ন ধরনের নাম্বারের স্টাইল আছে আমরা যে কোনোভাবে চাইলে, এখন দেওয়া আছে এইটা, আমি চাইলে এরকম দিতে পারি, ওই যে নিচে দিয়ে দেখা যাচ্ছে দেখো, ওই যে 1 এর পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে রোমান সংখ্যা দিয়ে আমরা সিরিয়াল নাম্বারটা দিতে পারি, ABCD দিয়ে দিতে পারি, ছোট হাতের দিয়ে দিতে পারি, ছোট হাতের রোমান সংখ্যা দিয়ে দিতে পারি, যেভাবে চাই। তাহলে আমরা এটাই দিলাম, এই যে অটোমেটিক নাম্বারিংগুলো হয়ে গেল। এখন যদি মনে করে আমি নাম্বারিং রাখবো না, উঠাই দিতে চাই, তাহলে উঠাই দেওয়া যাবে? নাম্বারিংটা রাখবই না, নাম্বারিং থাকবে না। এক্ষেত্রে আমরা নানে ক্লিক দিয়ে দিব। কোথায়? না, এখন দেখো শুধু লেখা লাইন বাই লাইন, কিন্তু কোনো নাম্বারিং করা নাই। আর নাম্বারিং করা না থাকার কারণে এখানে কয়টা পয়েন্ট আমরা শিখলাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে নাম্বারিং করে রাখা কি ভালো নাকি খারাপ? ভালো, আমরা বুঝতেছি যে আমরা কয়টা পয়েন্ট আজকে শিখলাম। এইভাবে নাম্বারিংয়ে ক্লিক দেবো, অটোমেটিক নাম্বারটা চলে আসবে। এরপর এই যে নাম্বারিং না দিয়ে আমরা চাইলে আমরা অনেক সময় বুলেটও দিতে পারি, চিহ্নও দিতে পারি। সেটা কিভাবে? এই যে নাম্বারিং এর পাশেই হচ্ছে বুলেট। বুলেট মানে হচ্ছে কি চিহ্ন, বুলেট মানে চিহ্ন। এই যে গোল দিতে পারো, ওভাল দিতে পারো, রেক্ট্যাঙ্গেল দিতে পারো, টিক মার্ক দিতে পারো, এরকম দিতে পারো, যেরকম ইচ্ছা। এই কটা ছাড়াও আরও কিন্তু আছে। সেগুলো কোথায়? সেগুলো হচ্ছে এই যে ডিফাইন নিউ বুলেট, ক্লিক যাব, তারপরে যে সিম্বলে ক্লিক দিব, এই যে এখানে দেখো অনেক রকম আছে। এই যে এখানে ক্লিক দিয়ে কোটি কোটি আছে এখানে দেখো। এখানে তুমি এই যে উইডিংসে গেলে পাই যাবা, উইডিংস 1 2, শুধু উইডিংস। এই দেখো টেলিফোন, মোবাইল, ঘড়ি, মোমবাতি, তারপরে যে চশমা, কেচি, সিজার টিজার, যা কিছু চাও। মোমবাতি, মনে করে কারেন্ট নাই, এটা মোমবাতি দিয়ে দিলা, অন্ধকার। সব জায়গায় একটা চিহ্ন আমরা দিয়ে দিলাম। তাহলে এভাবে যে কোনো বুলেট মানে চিহ্ন, যে কোনো চিহ্ন দিতে পারবো অথবা নাম্বারিংও করতে পারবো। এখন দেখো এই যে লাস্টে যে বুলেটটা আসছে না, ইন্টার দিলাম, পরবর্তী বুলেট একা আসবে। আরেকটা জিনিস দেখো, তুমি ধরো এই লাইনে কিছু লেখলা না লিখে পরের লাইনে লিখতে চাচ্ছ, তাহলে কি বুলেটটা থাকবে? ইন্টার দাও, বুলেট নাই। কারণ বুলেট কিন্তু এতটুকুর সাথে, এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকুর সাথে লিঙ্ক, তুমি মাঝখানেও কোন একটা লাইন ঢুকাইতে পারবা। যেমন ধরো ওই যে ফন্ট কালারের পরে অন্য একটা পয়েন্ট ঢুকাতে চাচ্ছ, কার্সরটা রাখো, রেখে ইন্টার দাও, ওখানে কিন্তু নাম্বারিং আসছে, ওই মানে বুলেটটা আসছে, তুমি ওখানে একটা পয়েন্ট ঢুকাই দিতে পারো। যে পয়েন্টটা তোমার বাদ পড়ছে সেটাও কিন্তু তুমি চাইলে ওখানে দিয়ে দিতে পারো। এক্ষেত্রে কি হবে না, তোমার যে নাম্বারিংটা ওটা কিন্তু চেঞ্জ করতে হবে না। দেখো 10 হয়ে গেছে কিন্তু। এখন মনে করো যে কত, 1 পরে 2 নম্বরে তুমি আরেকটারে ঢুকাইবা, ইন্টার দিলা, এই যে 2 নম্বরে মনে করো তুমি বর্ডার ঢুকাইবা। দেখছো নাম্বারিং কিন্তু ঠিকই আছে, নাম্বার তোমার নতুন করে আবার চেঞ্জ করতে হয় নাই। তাহলে এটা হচ্ছে বুলেট আর নাম্বারিং ব্যবহার করার সুবিধা, আমাকে বারবার চেঞ্জ করতে হবে না। কিন্তু তুমি যদি ম্যানুয়াল টাইপ করে নিতা, এই যে এইভাবে
স্বাভাবিকভাবে টাইপ করে নিতে, যে 1 লেখলা, 2 লেখলা, 3 লেখলা, এভাবে 5 6 লেখলা। লেখার পর আমি বললাম যে 2 নম্বর একটা ঢুকাও, তখন তোমার সব এলোমেলো হয়ে গেল। কিন্তু 100টা যদি লিখে থাকো, এখান থেকে 2 নম্বরে এনে ঢুকাইতে যাবা, 2 নম্বরে যখন ঢুকাইতে যাবা তখন দেখবা যে এইখানে 2 লিখতে যাইয়া এটা 2 দিতে যায়, নিচে 3 4 5 6 পুরাটাই চেঞ্জ করতে হচ্ছে, সব মুছতে হবে, লিখতে হবে, অনেক সময়ের একটা ব্যাপার থাকে। তাহলে এই ক্ষেত্রে বুলেটের নাম্বারিং ব্যবহার করাটাই উত্তম। আচ্ছা, আমরা একটু আন্ডো করে আসি। আন্ডো শিখছিল নাকি? এই যে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া, তোমরা দুজন? আচ্ছা, তাহলে লিখে ফেলো এটার পাশে 10 নম্বরে আন্ডো। হ্যাঁ, আমি একটু নোট করে দিই এখানে। দশ নম্বরে লিখে দিলাম হচ্ছে আন্ডো, UNDO, আন্ডো। আন্ডো শর্টকাট কমান হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস জেড। হ্যাঁ, কন্ট্রোল প্লাস জেড সমান সমান হচ্ছে ওই দেখো আইসা বসছে কন্ট্রোল প্লাস, হ্যাঁ কন্ট্রোল প্লাস জেড সমান সমান আন্ডো। আন্ডো হচ্ছে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া। ধরো তুমি এটা লিখে মুছে দিছিলা, এখন তুমি আবার ওটা আবার ফিরত আনতে চাচ্ছ, তাহলে কিভাবে? কন্ট্রোল সেট। আচ্ছা, এরপরে আমরা লাস্ট শিখবো হচ্ছে লাইন স্পেসিং। লাইন মানে হচ্ছে সারি, আর স্পেস মানে হচ্ছে জায়গা। এই যে এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা তোমার কখনো কখনো কাজের ক্ষেত্রে বাড়াইতে হবে, আবার কখনো কখনো কমাইতে হবে। এটা হচ্ছে কাজের পরিস্থিতি বুঝা। তাহলে এটা কিভাবে তুমি কমাইবা? প্রথমে সিলেক্ট করলা, এই যে দেখো লাইন স্পেসিং এর চিহ্ন আছে, উপর একটা অ্যারো, নিচে একটা অ্যারো, এখানে ক্লিক দিবা। দেওয়ার পর এখন দেওয়া আছে কত? 1.0 দেওয়া আছে, 1.0 আছে। এখন 1.15 দিলে কি আরেকটু বাড়লো? 1.15 দিলে আরও বাড়বে, 2 দিলে আরও বাড়বে, এভাবে তোমার প্রয়োজন মতো তুমি ফাঁকাটা করে নিবা। এখন তুমি এই যে মাঝখানে যে লাইন স্পেসিং করলা, এটা তোমার মাথায় আবার থাকতে হবে। এখন যদি তুমি যার কাজ করতেছো সে বলতেছে যে চেঞ্জ কেস লিখছেন, এখানে টেক্সট হাইলাইট কালার লিখছেন, এই ফাঁকা জায়গা যে আছে এই ফাঁকা জায়গার মধ্যে লিখে দেন কালার। এখন ফাঁকা জায়গার মধ্যে কি কালার লেখা যাইব? ফাঁকা তো বড় ফাঁকা, একটা লাইন তো মনে হইতেছে ঢুকে যাবো ভিতর দিয়া, কিন্তু এখানে কি লেখা যাবে? বলো, লেখা যাবে না। তোমার এখানে কারসরি আসবে না, দেখো কারসরি আসবে না, দেখো এই যে কারসর উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কিন্তু মাঝখানে কিন্তু কোনো কারসর আসতেছে না। আর কারসর যদি না আসে তাহলে তো লেখা সম্ভব না। তার মানে এই স্পেসিংটা হচ্ছে তোমার ওই যে ইন্টার দিয়ে ফাঁকা করা স্পেসিং, ওই স্পেসিং না, এটা হচ্ছে লাইন স্পেসিং, এখানে লেখা সম্ভব না। তাহলে বলবো যে তাহলে কেমন হইলো, এতখানি ফাঁকা রাখলেন কে? আর ফাঁকা রাখছি তো ভাই সাজানোর জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাঁকা ফাঁকা চাপাই দিই তাহলে ফাঁকা চাপাই দিই, এখানে যা ফাঁকাটা মনে করো চাপাই দিলা, হ্যাঁ করে যায়, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন যদি উনি এটা এবং এটার মাঝখানে কিছু লিখতে বলে, এখন সম্ভব। এখন এই যে এন্টার দিয়ে তুমি এখানে লিখে দিতে পারো, ঠিক আছে? তাহলে বুঝাইতে হবে, তুমি নিজে বুঝলে সে আরেকজনে বুঝাইতে পারবা, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে লাইন স্পেসিং ছিল। তো আজকের ক্লাসে পর্যন্তই। কোথাও কোনো সমস্যা থাকলে একটু বলতে পারো তোমরা, এই কটার মধ্যে সমস্যা নাই? ওকে, ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। তো ধন্যবাদ, আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। সে